এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি তারকালে আজকের আয়োজনে। সবসময় মতো ফিরজানা বিথি আছি আপনাদের সাথে। যারা যারা যেখান থেকে দেখছেন, যেভাবে আপনাদের বছর শুরু হোক না কেন, আমরা সবসময় চাই আপনারা আনন্দে থাকেন। তাই বিজয় টিভিতে আমাদের এই আয়োজন। যারা শুয়ে বসে মুঠোফোনে আমাদেরকে এভাবে দেখছেন, তাদের সবাইকে বলি লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন পছন্দের মানুষদের যে তারকালা শুরু হয়ে গেছে। আর যারা টেলিভিশনে দেখছেন, আপনাদের সবকিছু বাদ দিয়ে টেলিভিশনের ভলিউমটা বাড়িয়ে আমাদের কাছে শুনতে হবে, কারণ আজকে তারকালে অতিথি হয়ে যিনি এসেছেন তার গান আপনাদের কানে বাজছে। অনেক অনেক মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন এবং তিনি আপনাদের সবার প্রিয়, ভীষণ ভালোবাসার বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফিমেল সিঙ্গার লুইপা। হ্যালো, হাই। থ্যাংক ইউ সো মাচ ফর বিং মাই গেস্ট অ্যান্ড ওয়েলকাম টু তারকালয়। থ্যাংক ইউ সো মাচ। আমারও খুব ভালো লাগছে আজকে তোমার আয়োজনে, তুমি যে আয়োজনটাকে অন করো সেখানে এসেছি। গল্প নিশ্চয়ই আজকে জমে উঠবে অনেক। এবং আমি সবসময় শুরুটা করি এইভাবে তারকালয়, যে নিন্দিত কিংবা নন্দিত কোনো অতিথি নিয়ে তারকালয়ের আয়োজন। আজকে কিন্তু বলি নাই, কারণ আজকে যে মানুষটা আছে সেই মানুষটা আমার খুব কাছের, আমার খুব ভালোবাসার। সো আমি তাকে কোনো বিশেষণ দিয়ে বিশেষায়িত করব না। সো নতুন বছর কেমন করে শুরু হলো একটু জানতে চাই। 2026 কেমন যাচ্ছে সোফার? অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু হয়েছে আমার বছরটা, কারণ যেহেতু নতুন গানে এত ভালোবাসা পেয়েছি। আর আমি চাই যে এই কন্টিনিউটিটা যেন থাকে। আমি যেন শুধু আমি না, আমি চাই ইন্ডাস্ট্রির সবাই কাজ করুক এবং অনেক অনেক গান আসুক, কারণ ইন্ডাস্ট্রি যখন সামনে এগোবে তখন নিশ্চয়ই আমিও ভালো করতে পারবো। এই যে মিউজিক ভিডিও বের হয়, এরকম তো অনেকেরই বের হয়, কিন্তু তোমার যে এই যে উদ্যোগ চুরি ছামছাম নিয়ে তুমি গেট টুগেদার করছো, তুমি মানুষকে বলছো, তোমার নিজের থেকে একটা প্রমোশনাল অ্যাক্টিভিটিস আছে, তোমার কি মনে হয় যে এটার কারণেই ভিউজ বেশি হয়েছে, নাকি চুরি ছামছাম আসলেও তোমার খুব ভালো লাগার ভালোবাসার একটা কাজ এবং তোমারও ভালো লেগেছে করে? দেখো, চুরি ছামছাম রিলিজ করার আগে কিন্তু আমাকে অনেক ভাবতে হয়েছে যে আমি এত বছর পর গান রিলিজ করছি আমার ইউটিউব চ্যানেল থেকে। সো কোন গানটাই আসলে আমার এখন রিলিজ করাটা ওয়াইজ হবে, কারণ সেই গানটাতে যদি মানুষ আমাকে উৎসাহ না দেয়, আমাকে ভালোবাসা না দেয়, আমি কিন্তু পরের কাজের জন্য ইন্সপায়ার হব না। দ্যাটস ওয়াই আমাকে আগে সিলেক্ট করতে হয়েছে যে এত বছর পরে আমি কোন গানটা করবো। আর পাশাপাশি আমরা আর্টিস্টরা তো মোস্টলি কাজ করে থাকি হচ্ছে প্লেব্যাকে, যেহেতু আমাদের দেশে ছবি কম হচ্ছে, প্লেব্যাকে গান করা হচ্ছে না। সো আমি যখন পার্সোনালি একটা গান করব, সেটা তো একটা ফিল্মি স্টাইলই হইতে হবে, যার কারণেই কিন্তু মিউজিক ভিডিও এত আয়োজন করে করা। আর যেহেতু আমি একটা কাজ করে ফেলেছি, এই কাজটা যেন আমি সবাইকে মানে সবার কাছে পৌঁছতে পারি, সেই জন্য আমার যেটুকু চেষ্টা করা দরকার আমি এই চেষ্টাটা করে গেছি, যাতে আমার পরের কাজটা করার সময় মনে হয় যে আগের কাজটা তো ভালো ছিল, এখন আমাকে এই কাজটা আরো বেশি তোড়জোড় করে করতে হবে। একদম। তোমার কাছ থেকে সবাই খুব সফট মেলোডি, তুমি যেরকম পছন্দ করো বাদলের গান, এই টাইপের গান শুনে অভ্যস্ত। হঠাৎ করে একটা ডান্স নাম্বার আসলো এবং সেখানে তুমিও নাচছো। তুমি ছোটবেলায় নৃত্য শিল্পী ছিলে, শিখেছো, ওইটা আলাদা কথা, কিন্তু এই যে ডান্স নাম্বার কেন হঠাৎ করে? দেখো, তোমাকে তো আমি প্রথমেই বললাম যে আমাদের ফিল্মে গান গাওয়া হচ্ছে না, আর আমার বিশেষ করে আমার একটু কমই গাওয়া হয়েছে ফিল্মে। আমার ওরকম গাওয়ার সুযোগ আমি পাইনি বা আমার হয়নি। তো সেই জন্যই আমার কিন্তু সবসময় একটা ওই যে না পাওয়ার একটা তৃষ্ণা ওটা রয়েই গেছে, যার কারণে আমি প্রডিউস করি আমার কাজ আমার ইউটিউব চ্যানেল থেকে, তখন আমি চেষ্টা করি ভ্যারাইটি রাখতে। আমি যেহেতু সফট মেলোডি গান দিয়ে আমার শুরু হয়েছে, সেগুলোও থাকে। আবার রিয়েলিটি শোতে আমি যখন বিভিন্ন ধাপে ধাপে সামনে গিয়েছি, তখন কিন্তু সিনেমার গানগুলো গেয়েছি বা রবীন্দ্র নজরুল গেয়েছি, সেগুলোও থাকে। আবার একটু ফিল্মি গাইতে ইচ্ছে করে, তখন আমার রঙ্গিলা হাওয়া আসে বা জেন্টলম্যান আসে, কিংবা এই যে ধরো চুরি ছামছাম। এই কারণে একটু ভ্যারাইটি নিয়ে কাজ করতে গেলে একটার পর একটা কিন্তু ভ্যারিয়েশন আসতেই থাকে। এবং আমার মনে হয় দর্শক, আমি জানি না তুমি সব কমেন্ট তোমার ফেসবুক পেজে কিংবা তোমার পোস্টে পড়ো কিনা, হয়তো বা সময় হয়ে ওঠে না, কারণ অনেক ব্যস্ত থাকো তুমি। একটা কমেন্ট আমার খুব চোখে পড়েছিল, অনেক আগে লিখেছিল যে লুইপা এমন একজন শিল্পী যে সব ধরনের গান গাইতে পারে এবং দেখিয়ে দিয়েছে যে শি ক্যান ডু ইট। ইন্ডাস্ট্রি আসলে তাকে ইউটিলাইজ করে নাই। এটা তোমার কতটুকু, এটার মতামত কি? এইটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে হয়তো আমি আমার মতো করে কাজ করে গেছি, কিন্তু একটা লাকের ব্যাপারও তো থাকে, সেটা শিল্পীর বলো বা গানের বলো, সবসময় একটা লাক কাজ করে, কিন্তু সেই লাকটা হয়তো আমার জন্য কাজ করেনি। কিন্তু চেষ্টা কিন্তু আমি সবসময় করে এসেছি এবং এখনো করে যাচ্ছি। এই যে আস্তে আস্তে করে একটু একটু ফিডব্যাক পাচ্ছি, এটাই আমাকে ইন্সপায়ার করে যে সারা জীবন আমি কাজ করে যাব, আমি আমার অডিয়েন্সের জন্য কাজ করব, আর আমার অডিয়েন্স এক সময় না এক সময় আমাকে সেটার ফিডব্যাক দেবে, সেই ধৈর্যটা আসলে আমার মধ্যে আছে। বাহ, রিয়েলিটি শো থেকে রিয়েলিটি শো এর বিচারক হলে
কেমন লাগলো, জার্নিটা কেমন ছিল? খুব মজার ছিল, বিকজ আমি তো বাচ্চাদের শো এর মানে রিয়েলিটি শো এর জাজ হয়েছি। সো বাচ্চাদেরকে নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্সটা একেবারেই আলাদা। আমার একটা বাচ্চা, আমার কাছে মনে হয়েছে কি By জানো? heart. হ্যাঁ, হ্যাঁ। আমার মনে হচ্ছে আমি একটা বাচ্চা তখন ওদের সাথে, এবং আমি ওদের সাথে এমন ভাবে মিশে গেছি, নিজেকে সত্যি বাচ্চা মনে হয়েছে। পাশাপাশি আমার এভরিডে মনে হয়েছে আমি ওদের কাছ থেকে কিছু না কিছু শিখেছি। কারণ এই ছোট ছোট বাচ্চাগুলা যখন ক্যামেরার সামনে এত বড় মঞ্চে মিউজিশিয়ানদের সাথে গান করছে, আমার কাছে মনে হয় যে ফার্স্ট ডেতে আমিও বোধহয় এত সাহস নিয়ে এত পারফেক্টলি ওদের মতো পারফর্ম করতে পারিনি। জেনারেশন চেঞ্জ হচ্ছে, একদম তাই। ওরা অনেক ফাস্ট শিখে, অনেক স্মার্টার দেন আস। আমি মনে করি যে ওরা অনেক বড় হবে, অনেক দূর পৌঁছবে। আর ওদের এই জার্নির সাথে আমি যে মানে ওদের জার্নিটা আমি শুরু করতে পেরেছি, এইটা আমার কাছে খুব ভালো লেগেছে, যে আমি খুব প্রাউড ফিল করি যখন ওরা ভালো কিছু করবে। আচ্ছা, সিজন 2 কি আসতেছে? আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, হয়তো বা আসবে। তবে সিজন 1-এ যারা বেরিয়ে এলো, আমি চাইবো আগে তারা ভালো কিছু করুক, যাতে তারা দৃষ্টান্ত হয়ে থাকে পরবর্তী সিজনে যারা কাজ করবে তারা যেন আগ্রহী হয়, ইন্সপায়ার হয়। একদম। তোমার কি ফ্রাস্ট্রেশন কাজ করে কিনা ইন্ডাস্ট্রি নিয়ে? কারণ এখন তো সবাই ব্যক্তিগতভাবে ফ্রাস্ট্রেটেড, সেটা ব্যক্তি জীবন হোক, সেটা ইন্ডাস্ট্রি হোক, সেটা যে আসলে কর্পোরেট আছে সেও ফ্রাস্ট্রেটেড, দেশ নিয়ে ফ্রাস্ট্রেটেড, সবকিছু নিয়ে ফ্রাস্ট্রেশন অনেক আমাদের জেনারেশনে, আমাদের সেটা রেসপন্সিবিলিটিও হতে পারে। তোমার কি কখনো ফ্রাস্ট্রেশন কাজ করে ইন্ডাস্ট্রি নিয়ে? ইন্ডাস্ট্রি নিয়ে আসলে আমার একটা ইদানিং মনে হয় যে হ্যাঁ, আমরা একটা সময় যেভাবে কাজ করেছি, কাজের যে স্কোপগুলো ছিল, বা এই যে শো এর সিজন, উইন্টার সিজনটা, আমরা তো সিজন বলি আমাদের, এই টাইমটাতে আমাদের দম ফেলার সময় থাকতো না। একটা সময় এক্স্যাক্টলি আমরা একদিনে 2টা 3টা 4টা শোজ করতাম, কনসার্ট করতাম। তো এখন কিন্তু সেই জায়গাগুলো আরো শর্টার হয়ে এসছে বলা যায়। একদমই তাই। আর কাজ যখন কমে আসে, আমরা শিল্পীরা কিন্তু তখন একটু স্যাড হয়েই যায়, কারণ আমাদের ব্রিথ করার জায়গাটাই তো মঞ্চ। তো ওই জায়গা থেকে আমি বলবো যে শুধু আমার না, পুরো ইন্ডাস্ট্রির সবার কাজ বাড়ুক, তাহলে আমরা শিল্পীরা কিন্তু হ্যাপি থাকবো। আর একটা দেশের সংস্কৃতি যখন এগিয়ে যাবে, তখনই তো দেশটা এগোবে। ওই জায়গাটা একটু খারাপ লাগে, যারা কি বলবো, যারা পেট্রোনাইজ করছেন, পেছন থেকে এগিয়ে দিচ্ছেন, যে পৃষ্ঠপোষকতা যারা করছেন, আমি তাদেরকে অনুরোধ করবো যে আমাদের শিল্পীদেরকে আপনারা হ্যাপি রাখুন। আমরা পজিটিভ থাকতে চাই, হ্যাপি থাকতে চাই। আমরা হ্যাপি থাকলে আমরা আরো 10টা মানুষকে হ্যাপি রাখার চেষ্টা করব। আচ্ছা, শিল্পীরা হ্যাপি থাকলে হ্যাপি রাখে এবং হ্যাপি থাকতে চাই, আমাদেরকে একটু হ্যাপি করো। 2 লাইন গান শোনাও। হতে পারে চুরি ছামছাম, হতে পারে তোমার কোনো পছন্দের গান যেটা এখন মাথায় আসছে। অলরাইট, এটাই মাথায় থাকে আমার এখন। এই সারা জামানা খুঁজে দে বাহানা, আমি তোর কাছে ছুটে যাওয়ার, ঠিক থাকে না এই মন বেপানা, শুধু বারে বারে করে তোর আবদার। নয়নে তোর ছবি আঁকা, অন্তরেতে ছায়া, লাভ নাই জানি তবু ভাবি এই কি পাগল মায়া। চুরি ছমছম বাজে, বসে না মন কোনো কাজে, প্রেম আসে যায় মনে তোকে না পাওয়ার কারণে। এরপর একটা ব্রেক নিতে হবে, নাচতে হবে, আমার হচ্ছে না, বসে থাকতে পারছি না। দর্শক, আপনারাও একটু নেচে আসুন, চুরি ছামছাম দেখে আসুন। লুইপার অফিসিয়াল ইউটিউব পেজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেল সেখানেই আছে। আমরা বিরতির পর আবার আপনাদের সাথে কানেক্ট হবো তারকালয়ে। বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি তারকালয়ে। আজকের আয়োজনে ফারজানা বিথি আছি শুরু থেকে আপনাদের সাথে, এবং আজকে যারা যারা শুরু থেকে আমাদেরকে দেখছিলেন তারা জানেন আজকে তারকালয়ের অতিথি কে এসেছেন, আর যারা জানেন না তারাও জেনে যাবেন। লুইপা আছে আমাদের সাথে। আচ্ছা লুইপা, আমি একটু জানতে চাই, ধরো যে এখন ইন্ডাস্ট্রি যেভাবে যাচ্ছে, সিঙ্গেলের দিকে যাচ্ছে, মিউজিক ভিডিও, মিউজিক্যাল ফিল্ম হচ্ছে, তোমার চুরি ছামছাম এতটা হিট হওয়ার পর তো রেসপন্সিবিলিটি আরো বাড়লো, প্রেশার বাড়লো, যে ইউ হ্যাভ টু ডু সামথিং গ্রেটার দ্যান চুরি ছামছাম। প্ল্যান কি চলছে কিনা? কারণ থাকে না, একটা বেশি গ্যাপ হয়ে গেলে দর্শক আবার ওই দিক থেকে অটো ইউটার্ন। সেটাই, আমি আসলে চুরি ছামছামের আগেই তোমার সাথে যখন বিভিন্ন শোজে দেখা হয়েছে, তুমি আমাকে বারবারই জিজ্ঞেস করছো কি তোমার নেক্সট প্ল্যান কি, গান আসছে না কেন। সো আমি আসলে গান জমাচ্ছিলাম, অনেক গান তৈরি করেছি, অনেক গান জমিয়ে রেখেছি, কিন্তু আমার
কাছে মনে হচ্ছিল যে একটা পারফেক্ট টাইম দেখে কোন গানটা রিলিজ করব ওইটাই আর কি ভাবছিলাম। এটা ভাবতে ভাবতেই ওয়েডিং সিজন স্টার্ট হয়ে গেল, সো আমি চুড়ি ছামছাম ছেড়ে দিলাম। তারপরে এখন আমি আবার চিন্তা করছি যে আমি তাহলে কোন কাজটা চুড়ি ছামছামের পরপরই ছাড়বো, যে গানটা নিয়ে মানুষ আবার একটু মেতে উঠতে পারে। বাট আমার কাছে মনে হয় যে আমার যেহেতু একটা ভালোবাসা কাজ করে সফট মেলোডির ওপরে, তো সফট মেলোডি গান রিলিজ করে দেওয়া উচিত কিন্তু এখন, তাই না? ব্যাক টু ব্যাক একদম। তুমি আমাকে একটু নাচানাচি না হইলো, তুমি আমাকে একটু হেল্প করো, আমরা শো শেষ করার পরে ডিসাইড করব দুজন মিলে যে এরপরে আমাদের আসলে কি গান আসা উচিত। আমি নিজেই কনফিউজড। ওকে, তোমাকে আমাদের বাংলাদেশের লিভিং লিজেন্ড, শুধুমাত্র বাংলাদেশ না উপমহাদেশের লিভিং লিজেন্ড রুনা লায়লা ম্যাডাম, সে খুব স্নেহ করেন এবং তুমিও তাকে ভীষণ বলবো যে সম্মান করো। তোমাদের একটা আত্মিক কানেকশন আছে, আমরা সেটা দেখি, এবং উনি তোমার জন্য গান করেছেন। আমি একটু জানতে চাই আসলে এরকম একটা লিভিং লিজেন্ড যখন মাথার উপর ছায়া হয়ে থাকে তখন প্রেশারটা কতটুকু থাকে যে কোনো গান গাওয়ার আগে? প্রথমে খুব ভয় পেতাম, জানো, যখন প্রথম টেলিভিশনে গান গাইতাম আমার মনে হয় রুনা ম্যাম তো দেখছেন, এখন তো আমাকে ঠিক করে গাইতে হবে, অমুক তমুক অনেক কিছু মাথায় আসতো। বা আমি একটা গান রিলিজ করব, উনি কিভাবে নেবেন এই গানটা, আমাকে মনে হয় আরেকটু স্টাডি করা উচিত গানটার উপরে। বাট এখন আমার আর ভয় লাগে না, আমার ভালো লাগে। উনি একটা বকা দিলেও আমার ভালো লাগে, তার কারণ হচ্ছে উনি তো আমাকে কারেকশন দিচ্ছেন, উনি আমাকে অতখানি ভালোবাসেন, অতখানি ওন করেন বলেই কিন্তু উনি আমার কাজের ভালো মন্দটা আমাকে ফিডব্যাক দিচ্ছেন, আমাকে জানাচ্ছেন। এটা তো ওনার দরকার ছিলই না, মানে আমি কোথায় আর উনি কোথায়। সো ওনার এত সময় তো আমার জন্য থাকার কথাও না, কিন্তু উনি যে নিজের থেকে ভালোবেসে, ওই যে বললে একটা আত্মিক কানেকশন উনি ফিল করছেন, আমিও একটা কেমন যেন একটা বেশি ভালো একটা ভাইব ফিল করি ওনার কাছে গেলে। সো এইটা আসলে আমাকে কিভাবে ইন্সপায়ার করে, আমি তোমাকে যদি কম্পেয়ার করে বলতে চাই, মানুষ জাতীয় পুরস্কার পেলে যেরকম ভালো লাগে, আমার তার থেকে অনেক অনেক বেশি ভালো লাগে যখন রুনা ম্যাম আমাকে কোনো কিছু বলেন যে এই গানটা এরকম হয়েছে ওরকম হয়েছে। আর উনি এত বেশি মডার্ন, ইনফ্যাক্ট আমার যখন চুড়ি ছামছাম রিলিজ হলো, আমি ওনার কাছে গেলাম যে ম্যাম আমার এই গানটা রিলিজ হচ্ছে, আপনি একটু দেখেন কেমন লাগে আপনার। উনি গান শুনেছেন, ওনার গান ভালো লেগেছে, উনি জিজ্ঞেস করেছেন কারা কাজ করলেন এটা, উনি আমাকে বলছেন ভিডিওটা এত ভালো হয়েছে, ভিডিওটা কে বানালো। এত মডার্ন একজন মানুষ, এত আপ টু ডেট একজন মানুষ, খুব ভালো লাগে আসলে। মানে বয়সের একটা ব্যাপার থাকে না যে মনে হয় মাঝে মাঝে হয়তো মিসম্যাচ হয়ে যাবে, ওনার হয়তো পুরোনো দিনের গানগুলো উনি গেয়েছেন, ওনার হয়তো আমার জন্যটা নাও ভালো লাগতে পারে, আমি নতুন কিছু ধুম ধারাক্কা কিছু করলে ওনার ভালো নাও লাগতে, বাট না, উনি যেটা ভালো সেটাকে উনি ভালো বলবেন, সেটা মানে যে সময়ের কাজই হোক না কেন। আমি একটু জানতে চাই লুইপা, তুমি একটা ওয়ান্ডার উইমেন, তুমি সবকিছু মেনটেন করে তোমার কাজ, তোমার নিজের জীবন, তোমার নিজের লাইফ, তোমার মেয়ে, এক কথায় তোমার সংসার, এবং তারপর তোমার বাইরের কাজ, শুটিং, নিজেকে সময় দেওয়া, তারপর আবার মেয়ের স্কুলের বান্ধবীদের সময় দেওয়া, হ্যাঁ তোমার কয়েকটা you have to maintain it by the age you grow up. So how you maintain it? দেখো, আমি খুবই সোশ্যাল, আর আমার যেহেতু একমাত্র সম্পদ বলতে গেলে হচ্ছে আমার অডিয়েন্স, সো আমি বুঝি একটা বিশাল কমিউনিটি, মানে পুরো বিশ্ব জুড়ে আমার কমিউনিটি, সো আমাকে সবার সাথেই কোপ আপ করতে হয়। আর একজন আর্টিস্ট আসলে যে রাধে সে চুলো বাঁধে, সে সব কিছুই করতে পারে, তুমিও করো, সেটা তুমিও করছো, করে যাচ্ছ। আর আমার সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে কি জানো, আমার পার্সোনাল লাইফ আর আমার মিউজিক্যাল লাইফ দুটোই মিউজিক্যাল। আমার হাজবেন্ডও মিউজিশিয়ান, আমার বাচ্চাও মিউজিক্যাল। He is not only musician, he is also a producer, he is also a director, he is all in one for you. একদম তাই। সো সে হচ্ছে আমার কাজের ক্ষেত্রে যতটা অনুকূলে থাকা যায় বা আমাকে পেছন থেকে যতটা পুশ করা যায় কাজের জন্য, সেরকম একজন মানুষ। সো আমার আসলে কোনো কিছুতেই কোনো কিছু ম্যানেজ করতে হয় না, বুঝছো, অটো সবকিছু হয়ে যায়, অটো পাইলট মোডে আছে সবকিছু। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে তোমার বন্ধু অনেক, যেহেতু তুমি সোশ্যাল বলছিলে, এবং উই সি ইউ ভেরি সোশ্যাল, আমি একটু জানতে চাই তারকালয় দর্শকদের মাধ্যমে যে ইন্ডাস্ট্রিতে তোমার পছন্দের বন্ধু কারা, কাদের সাথে তোমার গল্প করতে ভালো লাগে, কিংবা কাদের গান তোমার খুব ভালো লাগে, কারা তোমাকে ইন্সপায়ার করে অনেক? আমার ইন্ডাস্ট্রিতে সবচেয়ে পছন্দের হচ্ছে সবাই, যারা কাজ করে তারাই। কিন্তু না, এখানে আমি পলিটিক্যাল আনসার দিচ্ছি না, শোনো, কিন্তু যাদের সাথে আমার অনেকদিন দেখা হয় না,
তারা আবার আমার বন্ধু খাতা থেকে একটু পিছিয়ে পড়ে। তার Okay. কারণ হচ্ছে Oh my God. হ্যাঁ, তার আমার কারণ হচ্ছে দেখা আউট হবে। অফ সাইড আউট অফ মাইন্ড। এটা কি আমার মনে হয় কি অনেক সময় যে আমরা বলি না সিন্ডিকেট অমুক হ্যাঁ, তমুক, এই কিছু না সিন্ডিকেট এগুলো কিন্তু আসলে। একটা ভালো জিনিস। Okay. সিন্ডিকেটটা হচ্ছে তোমার চোখের সামনে থাকা, তোমার মনের কাছে যারা থাকে তারাই হচ্ছে তোমার সিন্ডিকেট। হ্যাঁ, সো যারা আমার সিন্ডিকেট, যারা আমার মানে সার্কেল। হ্যাঁ আমার চোখের সামনে থাকে, আমি যাদেরকে দেখতে পাই তারাই হচ্ছে আমার সবচেয়ে ভালো বন্ধু। এবং যাদেরকে আমি দেখতে পাই, দেখা হওয়ার সাথে সাথে আমার গল্পের কোনো শেষ থাকে না। হ্যাঁ। গ্রিন রুম থেকে শুরু করে এখন হ্যাঁ, পর্যন্ত হ্যাঁ। আমি তোমার সাথে গল্প করেই যাচ্ছি দেখো। আচ্ছা, তারপরে থাকে না যে হু ইন্সপায়ার্স ইউ দ্য মোস্ট, যে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, ধরো যে কার সাথে বসলে তোমার মনে হয় যে সামনের কাজ ভালো হবে, কিংবা কার সাথে বসলে তোমার মন ভালো থাকে, কিংবা সে তোমাকে যে কোনো কাজ দিয়ে, তার কাজ দিয়ে ইন্সপায়ার করে, এমন কোনো না কোনো বন্ধু তো নিশ্চয়ই ইন্ডাস্ট্রিতে আছে। অবশ্যই অবশ্যই কয়েকজনের নাম বলতে পারো। আমি কয়েকজনের নামই বলবো। আমার মনে হয় সিঙ্গার্সরা sure. বেশি হচ্ছে আমাকে ইন্সপায়ার করে, বিকজ বন্ধু তো সবার সাথেই বসা হয় টুকটাক, কিন্তু এই যে আমাদের যারা সমসাময়িক যারা কাজ করছে, যেরকম কোনাল আপু, কণা আপু, ন্যান্সি আপু, তারপরে ঝিলিক, পূজা, দোলা আপু, ওদের সবার সাথে দেখা হলে আমার মনে হয় কি যে মানে কনস্ট্রাকটিভ গল্প হয়, কাজের গল্প হয়, যে নেক্সট আমরা কি করছি, এখন কি বা চলছে। সালমা, হ্যাঁ। মানে কে কি করছি, আমাদের আইডিয়াস গুলো আমরা শেয়ার করি, সো দ্যাট আমরা একটু আপ টু ডেট থাকতে পারি, আমাদের অডিয়েন্স, নতুন জেনারেশনের যারা অডিয়েন্স আছে তাদেরকে কোপ আপ করতে পারি, এই আইডিয়াস গুলো আসলে শেয়ার করা হয়। আচ্ছা, আমি তোমার কাছ থেকে ছোট্ট একটা ইন্সপিরেশন চাই, সেটা তোমার ফেলো কলিগস থেকে শুরু করে যারা আছে সবার জন্য, যে ইফ ইউ ডু দিস ইউ ক্যান নেভার বি ফেল ইন ইয়োর লাইফ, হোয়াট ইজ দ্যাট? ওকে, সেটা আমার কাছে মনে হয় যে একটু ধৈর্য থাকতে হবে। ওকে, একটু পেশেন্স থাকলে হ্যাঁ, অল উইল হ্যাঁ। বি গুড। একদম একদম ওকে, আপনারা একটু পেশেন্স রাখেন, আমরা বিরতির পর ফেরত আসতেছি। সাথে থাকুন তারকালার বিরতির পর আপনাদের সবাইকে সাথে নিয়ে একটা ছোট্ট গেম খেলবো আপনাদের পছন্দের লিপার সাথে। অলরাইট, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। দেখছেন বিজয় টিভি, চলছে তারকালার আয়োজন। যারা মুঠোফোনে শুয়ে বসে দেখছেন, আপনারা কমেন্ট করছেন, অনেক অনেক ভালো লাগছে আমাদের আয়োজন, তাই আমরা ভীষণ হ্যাপি। লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভরিয়ে দিন এবং জানিয়ে দিন পছন্দের মানুষদেরকে লুইপা ইজ অন আওয়ার হাউস। ওকে লুইপা, আমাদের তারকালার একটা খুব মজার সেগমেন্ট আছে, ইফ ইউ নো ইউ নো। সেটা হলো যে কুইক কুইজ, এবং এটাতে একটা পুরস্কার পাওয়া যাবে, সেটা নাজমুল ভাই দিবে, আমাদের প্রোডিউসার সাহেব Okay. একটা হ্যাম্পার দিবে যাওয়ার সময়, Alright. যদি তুমি ভালো করো। আচ্ছা, হ্যাঁ, খুব শর্ট অ্যান্ড অনেস্ট অ্যান্সার, ইউ আর অলওয়েজ ব্রুটালি অনেস্ট। তারপরে চলো দেখি খেলি। চলো। ঘুম থেকে উঠে দেখলে আর গান করতে পারছো না, কি করবে? তখন ফুল টাইম মাম হয়ে যাব। প্রিয় 3 ফিমেল সিঙ্গার ন্যান্সি আপু, কোনাল আপু, কণা আপু। আর 3 মেল সিঙ্গার প্রিয়। 3টা মেল সিঙ্গার হচ্ছে প্রতীক হাসান, সাবির ভাইয়া, হাবিব ওয়াহিদ ভাই। নতুনদের মধ্যে কার গান তোমার সব থেকে বেশি ভালো লাগে? আচ্ছা, নতুনদের মধ্যে সব থেকে বেশি অনেস্ট হইতে হবে, রাইট? আমার ভালো লাগে হচ্ছে ন্যান্সি আপু, নতুন না কিন্তু তারপর ন্যান্সি আপুর গান আমার মানে এই জেনারেশন। ওকে, রেগে গেলে তুমি কি করো? রেগে গেলে আমি ঘুমায় পড়ি। শেষ কবে রেগে গিয়েছিলে? বলো রাতে। আজকেও আমার মুড সুইং হয়েছে, আজকে আমি রেগে গেছি। নিজেকে কিসের সঙ্গে তুলনা করবে? সাপলুডু, দাবার গুটি, মনোপলি নাকি এক্কা দোক্কা? এক্কা দোক্কা। ঢেকি স্বর্গে গিয়েও ধান ভানে, লুইপা স্বর্গে গেলে কি করবে? স্বর্গে গেলেও গান গাইতে হবে। আচ্ছা, নিজেকে নিয়ে 3টা বাজে মন্তব্য করো, যেটা তোমার কাছে মনে হয় দিজ আর নট ওকে। আমি খুব হাই থাকি অলওয়েজ, মানে খুব হাইপার থাকি, যেটা আসলে আমাকে একটু স্থির হওয়া উচিত, কারণ আমি হাইপার হয়ে কখন আমার মনে যা আসে তাই বলে ফেলি, করে ফেলি, সেটা পরবর্তীতে দেখা যায় অনেকে মন খারাপ করে বা কিছু একটা হার্ম করে, এটা একটা ব্যাড হ্যাবিট আমার। আর সেকেন্ড থিং আমি বলবো যে আমি একটু ওই যে এটাকে কি ঘাটতারা বলে না, একটু ঘাটতারা টাইপের, আমি নিজে যেটা বুঝি যে এটাই ভালো হবে এটাই করি, সো ওখান থেকে একটু মানে মানুষের সাজেশনটাও নেওয়া উচিত। পায়রা শুনো, তোমার মা বলছে। ওকে, আর থার্ড থিং হচ্ছে আমার সবকিছুতে অনেক পেশেন্স আছে, বাট আমার মেয়ে যখন কোনো দুষ্টুমি করে তখন আমি পেশেন্স রাখতে পারি না, তখন আমার একটু পেশেন্স রাখা উচিত। আচ্ছা, তাহলে 3টা ভালো দিক বলো, যেটা তোমার মনে হয় যে এই 3টা দিক আমার সব থেকে বেটার, এবং অন্যান্য সবাই এই 3টা দিক আমার থেকে শিখুক। আমার থেকে মানুষ কি শিখবে? তারপরও আমি বলি যে আমার কাছে মনে হয় আমার লাইফে কোনো দুঃখ নাই, আমি খুব হ্যাপি একটা মানুষ, পজিটিভ একটা মানুষ। ওটা আলাদা করে বলতে 3টা বানাতে চেয়েছিলাম, তুমি একটাতেই বলে দিয়েছো। সো হ্যাপি অ্যান্ড
পজিটিভ আমি। আর সেকেন্ডলি আমার মনে হয় যে ওই যে আমার অনেক পেশেন্স। আর থার্ডলি যদি বলি তাহলে আমি বলবো যে আমি আমি ঘুমাইতে পারি খুব ইয়েতে, মানে অনেকের হয় না যে তুমি হ্যাপি থাকো এবং ওটাও তার এক নম্বরে পড়ে যায়, আলাদা করতে দিব না, না তিনটা হয়ে গেছে। আচ্ছা ওকে, থার্ডটা আমি বলতে পারি যে আমাকে সবাই খুব ভালোবাসে, হ্যাঁ। আমিও সেটা খুব ওয়ার্মলি অ্যাকসেপ্ট করি। আচ্ছা লুইপার তিনটা ভালো দিক আমি আলহামদুলিল্লাহ। বলছি, লুইপা ফ্রেন্ডলি, লুইপা অনেক জলি পজিটিভ, এন্ড লুইপা অলওয়েজ হেল্পস এভরিওয়ান, অনেক হেল্পফুল। আচ্ছা বাইরে বের হলে তোমার ব্যাগে কোন তিনটা জিনিস থাকবে? এই তিনটা জিনিস ছাড়া তুমি কখনো বের হও না। আমি আমার ক্রেডিট কার্ড, আমার হচ্ছে মাস্ক, লিপস্টিক। আলমগীর ভাই ইউ আর ডিলাইটেড। ওকে, আয়নায় তাকিয়ে অনেকে আছে না নিজেকে, আমি যেমন বলি যে হায় রে কি ছিলাম কি হলাম, তুমি কি বলো? না, আমি বলি যে প্রত্যেকটা এজের একটা বিউটি আছে, সো আমার আমার ভালো লাগে আমি যখন যেরকম, বাট আমি খুব ন্যাচারাল। হ্যাঁ, সঙ্গীত শিল্পী না হলে তুমি কি হতে? সঙ্গীত শিল্পী না হলে আমার টিচার হওয়ার ইচ্ছা ছিল একটা টাইম পর্যন্ত, তারপর থেকে ইচ্ছা চলে গেছে। পায়রা হওয়ার পর, পায়রা হওয়ার পর তো অবশ্যই, তারও আগে থেকে যখন আমি গান গাওয়া শুরু করি তখন আমার মনে হচ্ছে না আমি একটা আর্টিস্ট, আমি আসলে ওই 9 to 5 আমি জব করতে পারবো না, বা কাউকে বস ডাকতে পারবো না, আমি নিজেই বসই অনেক। ওকে, ধরো আলাদিনের দৈত্য আসলো এবং তোমাকে তিনটা ইচ্ছে পূরণ করবার সুযোগ দিল, তুমি কোন তিনটা ইচ্ছে চাইবে তার কাছে? উইশ, 3 উইশেস। আমি চাইবো যে আমাদের দেশটা যেন খুব নিরাপদ হয়, কারণ আমার একটা বাচ্চা আছে, আর প্রত্যেকটা বাচ্চাই যেন একটু নিরাপদে থাকতে পারে আমাদের দেশে। এটা আমি চাবো আমার দৈত্যের কাছে। সেফটি, হ্যাঁ, সেফটি চাবো প্রত্যেকটা, মানে নিউজ পেপার খুলে যেন কোনো দুর্ঘটনা না দেখি যে ভাইরাল হয়ে যাচ্ছে প্রতিদিন এরকম। আর সেকেন্ড থিং আমি যেটা চাবো সেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিটা যেন অনেক বেশি গ্রো করে, অনেক বেশি ফাস্ট এগিয়ে যায়, অনেক কাজ হয়, আর সবার গানই যেন একদম মানে কোটি কোটি মিলিয়ন বিশ্বজুড়ে ছড়িয়ে যায়, যেন শুধু বাংলাদেশে না থাকে। মানে হয় না বিদেশের গানগুলো যেরকম টপ হিট লিস্টে হয়, হ্যাঁ আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিটা যেন ওরকম গ্রো করে, এটা চাবো। থার্ডলি যেটা চাবো সেটা হচ্ছে থার্ডলি আর কি চাবো, আমার তো কিচ্ছু চাওয়ার নাই, দুইটার মধ্যেই তো সব একদম একদম সব হয়ে গেছে, তাই না? সব সেক্টর চলে গেছে, মানে আর বাড়াতে পারছি না, সবাই ভালো থাকুক, এটাই চাই আসলে। হ্যাঁ, আচ্ছা প্রেমপত্র লেখা সহজ নাকি প্রেম করা সহজ? প্রেমপত্র লেখা তো অনেক কঠিন। লিখছো কখনো? হ্যাঁ, ছোটবেলায় লিখছি, এখন মেসেজ। ওকে, তোমার কাছে জীবন নিয়ে তিনটা উপলব্ধি শুনতে চাই। জীবন খুব সুন্দর কিন্তু খুব ছোট, সো যে দিনটা চলে যাচ্ছে মানে প্রেজেন্টটাকে আর কি আসলে সুন্দর করে হ্যাপিলি কমপ্লিট করা উচিত, যাতে ওটা কোনো ব্যাড মেমোরি না হয়ে থাকে, এটা একটা। সেকেন্ডলি আর কি বলবো, যে আশপাশে যে মানুষগুলো তোমাকে ভালোবাসছে তাদেরকে ব্যাক করো, ভালোবাসা ব্যাক করো, তাতে করে ভালোবাসা বাড়তে থাকবে, আর সবার সাথে একটা স্ট্রং রিলেশনশিপ, একটা বন্ডিং ক্রিয়েট হবে। আর থার্ডলি যেটা বলতে চাই সেটা হচ্ছে সবাই মিউজিক্যাল থাকো, কারণ মিউজিক তোমার লাইফকে সুন্দর করবে। একদম, ডেফিনেটলি মিউজিক ইজ মেডিসিন ইটসেলফ। একদম। থ্যাংক ইউ সো মাচ লুইপা, ইউ ডান সো ওয়েল। এবং কানে কানে খবর এসেছে, হ্যাঁ গিফট পাবে, বাট তোমার কাছে আমাদের গিফট পাওয়ার আছে। সঙ্গীত শিল্পী পেলে যেটা হয়, ফ্রিতে সবাই গান শুনতে চায়, আমরাও গান শুনবো। তবে তার আগে তুমি বলো তোমার আজকে তারকালয়ে এসে কেমন লাগলো? দিস ইজ ইউর ডেবিউ টু তারকালয়ে। আমার হ্যাঁ ডেবিউ হলো আজকে প্রথম, আর গান মানে এত সুন্দর একটা আয়োজন, আর কথায় কথায় কিন্তু সময় চলে গেল। তোমার সাথে কথা বলে তার কথাই নেই, সেগমেন্টগুলোও খুব সুন্দর। এত সুন্দর একটা আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি সংশ্লিষ্ট সবাইকে। আর মানে যারা দেখলেন তাদেরকে ছাড়া তো আসলে কোনো অনুষ্ঠান, কোনো আয়োজন, কোনো কিছুই জমে ওঠে না। সো আপনাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসা এবং কৃতজ্ঞতা। থ্যাংক ইউ সো মাচ। কোন গানটা শোনাবে? তুমি যেহেতু আজকে রুনা ম্যামের কথা বলেছো, আমি রুনা ম্যামের গানটা গাবো। সেই গানটা শুনতে শুনতে বাড়ি যাবো। আমি দর্শকদের কাছ থেকে অ্যাজ ইউজুয়াল যেটা হয় বিদায় নিয়ে আসি। দর্শক আজকের মতো সাইন আউট করছি তারকালয় থেকে। তবে কথা দিচ্ছি নেক্সট উইকে হাজির হয়ে যাবো আপনার পছন্দের ভালোবাসা হালের জনপ্রিয় কোনো না কোনো নিন্দিত কিংবা নন্দিত তারকাদের নিয়ে, যাদেরকে নিয়ে তারকালয়ে আমরা আড্ডা দিব আপনাদের সহ। সে পর্যন্ত সবসময় যেটা বলি, ভালো থাকুন, সুস্থ থাকুন, না থাকুন বিজয় টিভির সাথে। টাটা। বলো। এই দেখা শেষ দেখা হোক না তাই ক্ষতি নাই, ভালোবেসে কাছে এসে মরে যাই,
এই তো চাই আমি যখন একা থাকি মনে তোমার ছবি আঁকি আমার আগুন আগুন বুকে যেন সুখের ফাগুন পাই। বাহ।